বাচ্চার সামনে সিগারেট টানতে লজ্জা করে না আপনার? বিছানায় শায়িত এক শ্যামবর্ণের সুদর্শন পুরুষ যুবা, খালি গায়ে উবু হয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে সে। মাথায় কোকড়া কোকড়া এলোমেলো রুক্ষ চুল, চাপদাড়ির আড়ালে শক্ত কঠিন মুখ। তার পাশে উবু হয়ে শুয়ে আছে 2 বছরের শিশু ফাইয়াজ নাফওয়ান। এতক্ষণ রাগান্বিত কণ্ঠে যে কথাগুলো বলছিল সে হলো বাচ্চাটার মা আর শুয়ে থাকা পুরুষটির স্ত্রী। নারীটির বয়স খুব বেশি বোঝা যায় না, অথচ সে 25 বর্ষীয়া রমণী। ঘেমে নিয়ে একাকার তার সারা শরীর, বাজার করে এসেছে, বোরকা খোলার সময় পায়নি। বিছানায় শায়িত পুরুষটির অবিবেচকের মতো কাণ্ডে প্রচণ্ড বিরক্ত এই নারী মূর্তি, অথচ পুরুষটির এতে কোনো ভাবাবেগ নেই। সে মনের সুখে ঘুমন্ত ছেলের পাশে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। তা দেখে রমণীটি বলে উঠল, আপনি আমার কথা কানে ঢুকিয়েছেন? বিবেক বুদ্ধি তো আল্লাহ আপনাকেও দেয়নি। বিবেক বুদ্ধি তো আল্লাহ আপনাকে দেয়নি। দয়া করে নিজের সন্তানের ক্ষতি হয় এমন কাজ করবেন না। পুরুষটির সিগারেটের শেষ ধোঁয়া ছাড়িয়ে বিছানা থেকে ধীর পায়ে নামলো, নেমে রণমূর্তি ধারণ করা নারীটির সামনে দাঁড়ালো। নারীটি পুরুষটির তুলনায় বেশ খর্বকায়, বুক অবধি প্রায়। পুরুষটি ঝুঁকে বলল, বেশি জ্ঞান ঝেড়ো না। আমি জ্ঞান নিতেও পছন্দ করি না, জ্ঞান দিতেও পছন্দ করি না। বুঝেছ লিলিপুট? রমণীটি বুকে হাত ভাঁজ করে লম্বা যুবকটির দিকে মুখ উঁচিয়ে বলল, যার জ্ঞানই নেই সে জ্ঞান দিতেও ও নিতে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। এমনিতেই বিড়িখোর লোকের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আর দূরে সরে দাঁড়ান, সিগারেটের গন্ধে বমি চলে আসছে। বমি করার ভঙ্গিতে নারীটি বলল। পুরুষটির মুখ শক্ত পাথরের মতো হয়ে গেল, হাত মুষ্টিবদ্ধ করে বলল, বিড়িখোর কাকে বলছিস? মুখে লাগাম টান। তুই তুকারি যদি আর একবার করেছেন আমিও করব। তখন থামিয়ে রাখতে পারবেন না। আপনাকে যে বিড়িখোর বলেছি এটা আপনার ভাগ্য। আপনি তো পুরুষ হবারই যোগ্য না। স্ত্রী সন্তানের ভরণ পোষণ না জুগিয়ে যে পুরুষ ঘরে বসে ওসব টানে, তাকে এর থেকেও জঘন্য কথা বলা উচিত। আমি নিজের টাকায় বিড়ি খাই, এতে তোর সমস্যা কি? হ্যাঁ, কি এক ছাতার মাথার পার্ট টাইম জব করেন, সব নিজের ছাইপাশের পেছনেই চলে যায়। স্ত্রী সন্তানের পেছনে খরচ করতে না পারলে বিয়ে করেছেন কেন? পুরুষটি রাগান্বিত হয়ে রমণীর চোয়াল শক্ত করে চেপে ধরল। নারীটি চোখ বন্ধ করে ফেলল। এর মধ্যে বাচ্চাটি ঘুম থেকে উঠে মা বলে ডেকে উঠল। পুরুষটি তা শুনে চোয়াল হাত থেকে নামিয়ে গামছা নিয়ে বাথরুমে চলে গেল। নারীটির চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। সে তার সন্তর্পণে মুছে বোরকা খুলে বিছানায় গেল। বাচ্চাটি মাকে দেখে গলা জড়িয়ে ধরল। খানিকক্ষণ পর বলল, মা, চকলেট খাবো। এখন চকলেট খাওয়া যাবে না বাবা। এখন চকলেট খাওয়া যাবে না বাবা। মুখ ধুয়ে নাস্তা খেতে হবে, তারপর তোমাকে চকলেট দিব। বাবা কোথায়? বাথরুমে গেছে বাবা। নারীটি বাচ্চাটির মুখে আদর দিয়ে বলল। কথাটি বলে ছেলেকে বুকে নিয়ে নারীটি উদাস দৃষ্টিতে একদিকে তাকিয়ে রইল। নারীটির নাম ফৌজিয়া নিশাত, স্বামীর নাম মারওয়ান আজাদ। সংসার জীবনের কিছু তিক্ততা তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ ভরসা, তিনি সবকিছু সহজ করে দিবেন একদিন। স্বামী নামক আসামিকে মানুষে পরিণত করবেন এই আশায় রমণীটি প্রহর গুনছেন আজ প্রায় 4 বছর যাবৎ। এসব মুখে দেয়া যায়? মারওয়ান আজাদ নামক পুরুষটি কথাটুকু বলে খাবার মুখ থেকে ফেলে দিল। নিশাত কোনো কথা না বলে ছেলেকে খাইয়ে দিতে লাগলো। আজকে সকালে সবজি খিচুড়ি করেছে সে। এই লোক প্রতিদিন খাবারের সময় একটা না একটা নাটক তৈরি করবেই। বদ কোথাকার। মারওয়ান নাকচকে বলল, এই সকাল সকাল এসব করেছো কেন? কেমন পানসে লাগছে এগুলো খেতে। কি করব তাহলে আপনিই বলুন। সারা দিন বিড়ি টানলে পান সেই লাগবে, আমৃত্যু লাগবে না। নাহুয়ান চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মা বাবাকে দেখতে লাগলো। মারওয়ান ছেলের সামনে সিন ক্রিয়েট করতে চাইলো না। ছেলের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং অন্যরকম, যেন বাপ বেটা না, বন্ধু দুজনে। মারওয়ান ছেলেকে বলল, এই পুচকু, ভাত খাচ্ছিস? নাহুয়ান মাথা কাত করে সম্মতি জানালো। নিশাত বলল, বলো নাওয়ান, খিচুড়ি খাচ্ছি, তুমিও খাও। নাহুয়ান মাকে অনুসরণ করে বলল। খিচুড়ি খাচ্ছি, তুমিও খাও। মারওয়ান বলল, এসব আমি খাই না, তোর মাকেই খেতে বল। আমার ভালো তোর মা কোনো কালেই সহ্য করতে পারেনি, ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না।
নাহুয়ান কিছুই বুঝলো না। এত ভারী ভারী কথা তার বোঝার কথাও না। নিশাত ছেলেকে চোখ দিয়ে কি যেন ইশারা করলো। বাচ্চাটা অল্প খিচুড়ি খেয়ে পাটি থেকে উঠে বাবার মেলে দেয়া ঠ্যাঙের উপর বসলো। তারপর প্লেট থেকে একটু খিচুড়ি নিয়ে বাবার মুখের সামনে ধরলো। মারোয়ান এই ছোট হাতের মালিককে কিভাবে ফিরিয়ে দেবে? খেতে ইচ্ছে না করলেও মুখে ওই ছোট হাতের লোকমাটুকু গিলে নিল। নাহুয়ান আবারও খিচুড়ি নিতে চাইলে সবটুকু খিচুড়ি ছোট হাত থেকে ফসকে পড়ে গেল। মারোয়ান এবার ছেলেকে কোলে নিয়ে নিজেই খেলো। নিশাত আর চোখে তা দেখে নিজেও খাবার শেষ করলো। সে একটা স্কুলে শিক্ষকতা করে, বেতন মোটামুটি পায়, তা দিয়ে সংসার কোনো রকম চলে যায়। মারোয়ান আজাদের বাবা মাসে মাসে টাকা পাঠায় বলে রক্ষে, না হলে সংসার চালানো তার জন্য দুষ্কর হয়ে পড়তো। এই বিড়িখোর লোকটা সংসারের প্রতি ভীষণ উদাসীন। তার শ্বশুরবাড়ি মধ্যবিত্ত পরিবারের। শ্বশুর বর্তমানে গ্রামে ধান চাষ, গবাদি পশু লালন পালন করছেন। যৌবনে চাকরি করেছেন তিনি। তার শ্বশুরবাড়ির সবাই মোটামুটি শিক্ষিত, শুধুমাত্র তার স্বামী শিক্ষিত হয়েও অশিক্ষিত। মারোয়ান ছোটবেলা থেকেই ঘাড়তেরা প্রকৃতির। সংসারের প্রতি তার তীব্র বিতৃষ্ণা। ঠিক কোন কারণে জন্মেছে তা নিশাত বলতে পারবে না। সে শ্বশুরবাড়িতে পা রাখার পরপরই দেখে এসেছে মারোয়ানের এই ছন্নছাড়া রূপ। সে নিজেও মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবার সাথে মারোয়ানের বাবার খুব ভালো বন্ধুত্ব ছিল বিধায় দুইজন পরিকল্পনা করে ছেলে মেয়ের বিয়ে দিয়েছে। নিশাতের এই বিয়েতে ইচ্ছে ছিল না, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারেনি। না হলে এই বিড়িখোর লোকটাকে জীবনেও সে বিয়ে করতো না। নিশাতের এখনো মনে আছে, বাসর ঘরে এই লোক সিগারেট খেয়ে এসেছিল। ভোর ভোর করে সিগারেটের গন্ধ তার নাকে লেগেছিল। এত অসহ্য লেগেছিল এই লোকটাকে। তারপর কিভাবে যেন সংসার জীবনে 4টি বছর কাটিয়ে ফেল। একটা কিউটে ডিব্বার মতো তার ছানা হয়েছে। ইস, বাচ্চাটার মুখের দিকে তাকালে নিশাত সংসারের সকল দুঃখ ক্লান্তি ভুলে যায় যেন। যদিও চেহারায় বাপের আদল পেয়েছে সম্পূর্ণ, তবু এই বাচ্চাটা তার জান পরাণ কলিজা। বাবা ভদ্র বাচ্চার মতো থাকবেন, দুষ্টুমি করবেন না। মা তাড়াতাড়ি চলে আসবো কেমন? নাওয়ান মাথা নাড়িয়ে মায়ের কোলে পড়ে রইল। মারোয়ান খাটের উপর আয়েসি ভঙ্গিতে বসে মা ছেলের ভালোবাসা দেখছে। নিশাত ছেলেকে আদর করে মারোয়ানের কাছে দিল, বলল, শুনুন, ওকে দেখে রাখবেন। ওকে রেখে আবার বিড়ি কিনতে বাইরে যায় না জানো। মারোয়ান ভ্রুকুচকে বলল, আমার কাছে নতুন রেখে যাচ্ছিস যে এত ডায়লগ মারছিস? ছেলের সামনে আর একবার বাজে কথা বললে আপনার খবর আছে। 1 টাকা কামানোর মুরদ নেই, সেই লোক এসছে তুই তুকারি করতে। মারোয়ান কিচ্ছু বলল না। ছেলেকে আদর করে নিশাত স্কুলে চলে গেল। মারোয়ান নিশাতের যাওয়ার প্রতীক্ষায় ছিল। ছেলেকে কিছুক্ষণ চেপে চেপে আদর করলো, বলল, এই ফায়ার, তোর মা অনেক পচা। নাওয়ান আদো আদো স্বরে বলল, মা বালু পচা, বল পচা। পুচা এই তো হয়েছে, এখন থেকে এটা বলেই রাখবি, ঠিক আছে? বাচ্চাটা পিট পিট করে চাইলো। মারোয়ান বলল, চল বাপ, বেটা বাইরে যাই। তোর মা না জানলেই হইল। ওই লিলিপুটের মতো মহিলা এত পাওয়ার দেখায় মাঝে মধ্যে, মনে হয় আছাড় দিয়ে নাড়ি ভুড়ি বের করে ফেলি। নাওয়ান বাবার হাতে মাথা দিয়ে গুঁতো দিল। মারোয়ান তা দেখে বলল, আচ্ছা চল ঘুরতে যাই। নাওয়ান খুশি হয়ে গেল। বাবা তাকে সব সময় বাহিরে নিয়ে যায়। বাবা ভক্ত সে, বাবা যা বলবে সেটাই খুব মেনে চলে বাচ্চাটা। মারোয়ান ছেলেকে জ্যাকেট প্যান্ট পরিয়ে নিজেও তৈরি হলো। বাহিরে ভালো শীত পড়েছে। 2 বাপ বেটা একেবারে তৈরি। ফায়াজকে একেবারে মিনি মারোয়ান আজাদের মতো লাগছে। যেহেতু চেহারা সুরত বাপের পেছে, তাই লাগাটা অস্বাভাবিক কিছু না। দুইজন রেডি হয়ে বাহিরে বেরিয়ে পড়লো। নিশাত স্কুলে গেলেই বাপ বেটার বাহিরে যাওয়ার হিড়িক পড়ে। মারোয়ান একটা দোকানে পার্ট টাইম জব করে। সেটা থেকে তার সিগারেটের খরচ হয়ে যায়, সাথে বাচ্চার চিপস চকলেটের খরচও। বাচ্চার মায়ের খরচ নিয়ে তার কোনো ভাবান্তর নেই। মারোয়ান ছেলেকে নিয়ে দোকানে গেল। গিয়ে নিজের জন্য সিগারেট কিনলো, ছেলেকে চিপস চকলেট কিনে দিল। তারপর 2 বাপ বেটার শহরের অলিতে গলিতে হাঁটতে লাগলো। এক হাতে বাবার হাত ধরা, অন্য হাতে চিপস চকলেটের প্যাকেট নিয়ে বাচ্চাটা হাঁটছে। ভীষণ আদরে সেই দৃশ্য। স্কুলে পরীক্ষার খাতা দেখতে দেখতে আজকে বেশ খানিকটা সময় চলে গেছে নিশাতের। আগামীকাল পরীক্ষার রেজাল্ট শিট জমা দিতে হবে, তাই এত তাড়াহুড়ো করে খাতা দেখতে হচ্ছে। পেটে দানা পানিও পড়েনি আজ। ঘড়ির কাঁটায় 3:30 বাজে। স্কুলে এখন বিদ্যমান সে আর রুবি ম্যাডাম। পেট জানান দিচ্ছে তার মারাত্মক খিদা পেয়েছে। প্রতিদিন বাসায় এ সময় বাচ্চাকে খাইয়ে নিজের খাওয়া হয়ে যেত। আজকে প্রেশার গিয়েছে অনেক।
শরীরটা আর টানছে না যেন, একটু বিশ্রাম খুঁজছে ক্লান্ত ভঙ্গুর শরীরটা। রবি ম্যাডাম বললেন, ম্যাডাম চলুন বাসায় যাওয়া যাক। বাসায় গিয়ে খাতা কাটবেন, অনেকক্ষণ হলো ছেলে মেয়েদের স্কুল ছুটি হয়েছে। আরও বসে থাকলে আমরা এবার খিদের ছুটি মারাই পড়ব। নিশাত ভেবে পেল না কি বলবে। বাসায় তার খাতা কাটার মতো পরিবেশই নেই। বিড়িখোরটা হাউকাউ লাগিয়ে রাখে, এতে তার মেজাজ থাকে উত্তপ্ত। কিন্তু রবি ম্যাডামকে তা তো জানানো যাবে না। শত হলেও ঘরের খবর পরকে জানানো উচিত নয়। সে মনে মনে ভাবল যেভাবেই হোক সময় বের করে খাতাগুলো দেখে ফেলবে। বাসায় তার ছানাটা তার অপেক্ষায় অপেক্ষারত। কোনো রকম পরীক্ষার খাতা গুছিয়ে সে রবি ম্যাডাম বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নিশাত ক্লান্তি নিয়ে বাসার দরজায় কড়া নাড়ল। জানে দরজা দেরিতে খুলবে, তাই দরজায় বাড়ি দিতেই থাকলো। খট করে দরজা খুলে গেল। দরজা খুলে দাঁড়িয়েছে মানুষরূপী এক জিরাফ। নিশাত দেখেই নিকাবের আড়ালে মুখ কুঁচকে ফেলল। এর সাথে তার দিনের মধ্যে 24 ঘন্টায় ঝগড়া লাগে। মারণ দরজা খুলেই বলল, দরজায় এতবার বাড়ি দেওয়ার কি আছে? স্কুলে পড়াও, এখনো ম্যানার্স শিখুনি? ফাইয়াজের ঘুম ভাঙলে তোমার খবর করে ছাড়তাম, লিলিপুট কোথাকার। শুরু হয়ে গেছে ভাঙ্গা টেপ রেকর্ডার। এটা এখন বাজতেই থাকবে যতক্ষণ নিশাত এই বাসায় থাকবে। এই টেপ রেকর্ডারের কোনো থামাথামি হবে না। নিশাত দীর্ঘশ্বাস ফেলে মারোয়ান নামক প্রাণীটিকে সরিয়ে ভিতরে ঢুকলো। জুতো ভিতরে ঢুকিয়ে রাখলো। মারোয়ান দরজা বন্ধ করে নিশাতের পিছু পিছু গেল। এখন তার কাজ নিশাতকে খুঁচিয়ে ঝগড়া করা। নিশাত বোরকা খুলে ফ্যান ছেড়ে তার নিচে চুল খুলে বসলো। নামাজটা স্কুলেই পড়ে ফেলেছে আজ, না হলে ওয়াক্ত থাকতো না। যেহেতু এখন শীতকাল, একটু পরেই আসরের আজান পড়বে। মারোয়ান ফ্যান ছাড়তে দেখে দাঁত কিরমিরিয়ে বলল, এই শীতে ফ্যান ছেড়েছো কেন? বাচ্চাটা ঠান্ডা লাগবে না? আক্কেল বুঝি কবে হবে তোমার? সাইজ যেমন লিলিপুটের মতো, বুদ্ধিও তেমন লিলিপুট মার্কা। নিশাতের মেজাজ গরম হয়ে যাচ্ছে। এই লোকটা একটা যাচ্ছে তাই সারাক্ষণ তার সাইজ নিয়ে খোঁটা দিতেই থাকবে, যেন এটা বলে পৈশাচিক আনন্দ পায়। নিশাত কোনো কথা না বলে ঘুমন্ত ছেলের কপালে চুমু খেয়ে কম্বল দিয়ে ভালো করে শরীর ঢেকে দিল। তারপর মারওয়ানকে পাশ কাটিয়ে আলনা থেকে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। এই খাম্বার সাথে অহেতুক তর্কে জড়ানোর মতো শক্তি তার আপাতত নেই। মারওয়ান নিশাতের পাশ কাটিয়ে যাওয়ায় ফুঁসে উঠল, তবে কিছু বলল না। নিশাত গোসল করে বের হয়ে ধোয়া জামা কাপড় বারান্দায় দড়িতে মেলে দিল। ফ্যান ছেড়ে ভিজে চুল ছেড়ে শুকোতে লাগলো। মারওয়ান সিগারেটে ধোয়া উড়াচ্ছে। নিশাত দেখেও যেন দেখলো না। আজকে শরীর এমনিতেই ক্লান্ত, ঝগড়া করার আপাতত মোড় নেই। ভাত বেড়ে খেতে বসলো। মারওয়ান তা দেখে বলল, ঘরে স্বামী অভুক্ত আছে, সেদিকে খেয়াল আছে? নিশাত অবাক হলো যেন। এ লোক না খেয়ে বসে আছে কেন? ঘটনা কি? তাকে নিয়ে খাওয়ার পাবলিকে বিড়ি খরতো না, তাহলে এত অভুক্ত থাকার কারণ কি? নিশাত প্লেটে হাত রেখে সন্দেহের নজরে বলল, অভুক্ত থাকার কারণ কি? বাইরে হাবি জাবি কিছু খেয়েছেন? আপনি আমার ছেলেকেও অভুক্ত রেখেছেন নাকি? মারোয়ান আজাদ সিগারেট ফেলে নিশাতের পাশে বসলো। নিশাত মুখ কুচকে বলল, ছি, কি বাজে গন্ধ! একদিন বলেছি সিগারেট খেয়ে আমার আশেপাশে ত্রিসীমানায় আসবেন না, এটার গন্ধে আমার বমি আসে। কথা কানে ঢোকে না আপনার? মারোয়ান কথা না বাড়িয়ে মুখ ধুয়ে এসে নিশাতের পাশে আবারও বসলো। বলল, হাতে ব্যথা পেয়েছি। ছেলেকে খাইয়ে হাত আরো টনটন করে ব্যথা করছিল, তাই হাত উঁচিয়ে ভাত খাওয়ার মুড ছিল না। নিশাত মুখ গম্ভীর করে বলল, ব্যথা পেলেন কি করে? সেটা তো না জানলেও চলবে। ভাত খাইয়ে দিলে দে, না হলে উপোস থাকবো। আপনার চাকরানি আমি? তুই তুকারি করে চাকরানিকে অর্ডার দিচ্ছেন বুঝি? এই ব্যবহার করে আবার আশা করেন আপনাকে ভাত খাইয়ে দিব? মারওয়ান যথেষ্ট বিরক্ত হলো। এই মহিলা জাতের কাজ খালি ঘ্যানর ঘ্যানর করা। সে মেজাজ কন্ট্রোল করে বলল, হাতে ব্যথা দেখে তোকে বললাম, না হলে তোর মতো লিলিপুটের হাতে খেতাম নাকি? আপনাকে খাওয়ানোর জন্য তো আমি এক পায়ে খাড়া হয়ে আছি। আহা, বিড়ি খাওয়ার সময় হাতে ব্যথা করেনি বুঝি? হ্যাঁ, দেখলাম তো মনের সুখে বিড়ি টানছিলেন, তখন ব্যথা কোথায় গায়েব হয়ে গিয়েছিল? মারওয়ান তর্কে না গিয়ে উঠে চলে গেল। নিশাত কিছুই বলল না, নিজে ভাত তরকারি বেড়ে খেতে লাগলো। মারওয়ান বারান্দায় মেজাজ খারাপ করে দাঁড়িয়েছে। হঠাৎ মুখের সামনে ভাতের লোকমা দেখে হাতের মালিকের দিকে চাইলো। নিশাত নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে। মারওয়ান না খেয়ে মুখ ঘুরিয়ে নিল। নিশাত বলল, সারাদিন উপোস থাকবেন নাকি খাবারটুকু গিলবেন? আপনার মতো সারাদিন আজারা বসে থাকার সময় নেই, অনেক কাজ আছে আমার। আপনার মতো ভাদাইম্মাকে যে ভাত খাইয়ে দিচ্ছি,
আপনার 7 কপালের ভাগ্য। চুপচাপ মুখে খাবার নিন, লুতুপুতু করার সময় নেই। শেষের কথাটা একটু জোরেই বলল। মারুয়ান উপায় না পেয়ে খাবার খেয়ে নিল। পরে আবার অভুক্ত থাকতে হবে, এর থেকে খেয়ে ফেলাই যৌক্তিক। নিশাতও একসাথে খেয়ে নিল। খাবার খেতে খেতে আসরের আজান দিয়ে দিয়েছে। খাওয়া শেষে নিশাত নামাজ পড়ে নিল। ওই লোক জীবনেও নামাজ পড়ে না। আগে বলতো নামাজের কথা, এখন বলা ছেড়ে দিয়েছে। তার কোনো কথাই শোনার পাবলিক এই বিড়িখোর না। তবুও নামাজের তাগাদা মাঝে মাঝে দেয় নিশাত। না শুনলে নাই, নিশাতের বলার কাজ নিশাত বলে। আল্লাহ তার মতো নগণ্য বান্দির সকল গুনাহ মাফ করুক, তার স্বামীকেও হেদায়েত দিক। নাহুয়ানকে কোলে নিয়ে রাতের রান্না করছে নিশাত। কড়াই তেল দিয়ে ইলিশ ভাজা করছে সে। বিড়িখোরটার আবার ইলিশ মাছ ভাজা পছন্দ। নাহুয়ানকেও ইলিশ প্রেমী বানিয়ে ফেলেছে বদটা। অতটুকু বাচ্চাকে মারওয়ান আজাদ ইলিশ মাছ বেছে বেছে দিলে মজা করে মাথা নাড়িয়ে নাড়িয়ে খায়। পুরো বাপের কার্বন কপি তার মাসুম ছানাটা। শ্বশুরাব্বা গতকাল আসার সময় চাঁদপুরের বিখ্যাত ইলিশ নিয়ে এসেছিলেন। পদ্মার টাটকা টাটকা ইলিশ, বড় বড় সাইজের 3টা। ভাজলে যে সুঘ্রাণ আসে, জিভে পানি চলে আসার মতো সেই সুঘ্রাণ। ছেলের পছন্দ বলে কথা। মারওয়ান ইলিশের কাঁটা বেছে খেতে পারে না দেখে শ্বশুরাব্বা ডিমওয়ালা বড় বড় ইলিশ নিয়ে আসেন প্রত্যেকবার। বড় বড় ইলিশে কাঁটা থাকে না, তেমন থাকলেও বেছে খাওয়া যায়। নাতিও ইলিশ মাছ মজা করে খাই শুনে ভীষণ খুশি হয়েছিলেন শ্বশুরাব্বা। নাহুয়ান বলল, মা ইলিশ রানো। নিশাত গালে টুপটাপ আদর করে বলল, জি আব্বা, আপনি ইলিশ ভাজা খাবেন? নাওয়ান মাথা নাড়ল, অর্থাৎ সে খাবে। নিশাত তা দেখে বলল, আমার আব্বাটা আজকে কতটুকু ভাত খাবেন? নাহুয়ান ছোট্ট হাত প্রসারিত করে অনেকখানি দেখালো। নিশাত হেসে গালে চুমু খেলো। ইলিশ মাছ ভাজা হলে ডাল রান্না করলো। গরম গরম ভাতের সাথে ইলিশ ভাজা আর ডাল খুবই মজাদার লাগে খেতে। মারওয়ান পার্ট টাইম কাজ করে দোকান থেকে বের হলো। একটা শপিং মলে পার্ট টাইম কাজ করে সে। টাকা যা পায় এতে বিড়ি আর বাচ্চার খেলনাপাতি, চিপস, চকলেটের খরচ হয়ে যায়। সে বাচ্চার জন্য চকলেট চিপস কিনে নিল। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ব্যস্ত রাস্তায় হেঁটে চলেছে সে। শহরের চারপাশ এই রাতেও ভীষণ কোলাহলপূর্ণ, অথচ গ্রামের বাড়ি রাত 11টায় একেবারে নিস্তেজ হয়ে থাকে। মারওয়ান আজাদ হেঁটে চলেছে বাসার উদ্দেশ্যে। প্রতিমধ্যে বেলি ফুলে নেতিয়ে পড়া মালা হাতে এক বাচ্চা মেয়েকে আশেপাশে ছুটতে দেখে মারওয়ান দাঁড়িয়ে পড়ল। মেয়েটার চোখ মুখ ভারী উদ্বিগ্ন, যেন মাথায় রাজ্যের চিন্তা নিয়ে ছুটে চলেছে চারপাশে। কেউ যেন তার থেকে মালা কিনে কিছু টাকা দেয়, এই আশায় রাত 11টায়ও এতটুকু বাচ্চা মেয়ে ক্লান্তিহীনভাবে ছুটছে। তার হঠাৎ ফায়াজের কথা মনে পড়ল। এই মেয়েটাও তো কারো না কারো বাচ্চা, আদরের ধন। আহারে, কতটা অসহায় হলে এতটুকু 10 বছরের বাচ্চাকে বাবা মা ছেড়ে দেয় এই রাতের বেলায়ও। জগৎ সংসারের প্রতি মারওয়ান আজাদের করুণা মায়া মহব্বত যদিও কম, তবু আজকে এই বাচ্চাটার মুখে হাসি ফোটাতে তার কেন যেন খুব ইচ্ছে করছে। নিশা দরজা খুলে দেখলো মারওয়ান দাঁড়িয়ে। নাহুয়ান বাবাকে দেখেই কোলে ঝাঁপিয়ে পড়লো। মারওয়ান ছেলেকে আদর করতে করতেই ঘরে ঢুকলো। ছেলেকে চিপস চকলেট দিল। তারপর বাচ্চাটাকে আদর করে মুখে হাত পা ধুয়ে খেতে বসলো সে। মারওয়ানের কোলের উপর বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে নাহুয়ান। মারওয়ান ছেলের সাথে মজা করতে করতে ভাত খাইয়ে দিচ্ছে ছেলেকে। নিশাত পাশে বসে ওদের কাণ্ড দেখছে আর ভাত খাচ্ছে। বাবা ছেলের এই হাসি মজা তার ভীষণ প্রিয়। তার মুখ দেখলে মনে হবে যে এসবে তার কোনো ভাবাবেগ নেই, অথচ মনে মনে সে ভীষণ উৎফুল্ল। নিশাত রাতের খাওয়া শেষে সবকিছু গুছিয়ে রুমে এসে দেখলো 2 বাপ ছেলে গলা জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। সে লাইট বন্ধ করে ঘুমাতে যাওয়ার সময় খেয়াল করলো ওয়ার্ড্রোপের উপর নেতানো বেলি ফুলের মালা পড়ে আছে। ঠোঁটের কোণায় হাসি খেলে গেল কি তার। প্রত্যুষে উঠে সংসারের সকল কাজ করা বোধহয় প্রতিটি নারীরই চিরায়ত রূপ। খুব ভোরে উঠে স্বামী সন্তান পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য গরম কিংবা শীত কোনো কিছুই তাদের দমিয়ে রাখতে পারে না। হাড় কাঁপানো শীতে সেই উষাকালে উঠে পড়েছে নিশাত। ফজরে নামাজ পড়ে লেগে গেছে সংসারের যাবতীয় কাজে। রান্নাঘরে পানি গরম হচ্ছে। নিশাত আটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নামিয়ে নিল। গরম আটা দিয়ে গোল গোল 6টি লেচি বানালো। রুটি বেলে ছেঁকে নিল। সবজি ভাজি আগেই করে রেখেছে। গাজর, ফুলকপি, বরবটি আর আলু দিয়ে বানানো এই সবজি ভাজি রুটি দিয়ে খেতে দারুণ লাগে। যদিও নিশাত প্রতিদিনই খাবারে ভিন্ন আইটেম রাখার চেষ্টা করে। বাচ্চাটা একই খাবার প্রতিদিন খেতে চায় না। বাবা ছেলে জ্বালিয়ে মারে তাকে। এখন তার কাজ 2 নবাবজাদা ও শাহেনশাকে ডাকা। বাপটা যেমন ভাদাইম্মা, ছেলেকেও ওই রকম বানাচ্ছে। নিশাত রুমে গিয়ে দেখলো মারওয়ান আজাদের বুকের উপর ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে মিনি মারওয়ান আজাদ।
দুই বাপ বেটা আরামে নিশ্চিন্তে কি সুন্দর ঘুমাচ্ছে। নিশাতের ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না। কি আদরে লাগছিল বাপ বেটা দুটোকে, মাশাআল্লাহ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। নিশাত বাবা ছেলেকে খাইয়ে একটু পর স্কুলে যাবে, তাই না চাইতেও ওদেরকে জাগিয়ে তুলতে হবে তার। সে মশারি খুলে ছেলেকে কোলে নিতে চাইল, কিন্তু মারওয়ান আজাদ শক্ত করে বাচ্চাকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। নিশাত এবার মুখ খুলল, বলল, এই যে নবাবের বংশধর, উঠুন, নাস্তা খেয়ে আমাকে কৃতার্থ করুন। সারাদিনই তো মরার মতো ঘুমান, কাজ বাজ তো কিছুই নেই। খেয়ে দে আবার না হয় ঘুমাবেন, উঠুন। নিশাত ঝুঁকে মারওয়ানকে ঝাঁকিয়ে বলেছিল কথাগুলো। মারওয়ান চোখ বন্ধ করে ছেলেকে নিয়ে পাশ ফিরে আরাম করে শুল। নিশাত খেপে গেল, জোরে ধাক্কা দিল, কিন্তু মারওয়ান তেরার মতো পড়ে রইল। নিশাত বলল, আমি জানি আপনি জেগে গেছেন, জিদ দেখিয়ে শুয়ে আছেন যেন আমাকে সাহিস্তা করা যায়। আমি বুঝি না ভেবেছেন? আপনি নাস্তা না খেলে নাই, আমার ছানাকে আমার কাছে দিন, ওকে খাইয়ে স্কুলে যাব। আজ আর এরা বসে থাকার টাইম নেই। মারওয়ান তাও নড়ল না। নিশাত খেপে গিয়ে নাহুয়ানকে জোর করে নিতে চাইল, কিন্তু মারওয়ান দিতে নারাজ। যেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই পক্ষের মাঝে, কে কাকে হারাবে আর বাচ্চাকে তার কাছে রাখবে। স্বাভাবিকভাবেই নিশাত ওই শক্তিশালী পুরুষের থেকে তার ছানাকে আনতে পারল না। সে ব্যর্থ হয়ে বসে পড়ল। মারওয়ান এক চোখ খুলে দেখল নিশাত মুখ কালো করে রেখেছে। নিশাতের গোমরা মুখ দেখে চোখ বন্ধ করে মুচকি হাসল সে, কিন্তু হাসি বেশিক্ষণ টিকল না। এতক্ষণ দুজনে ধাক্কাধাক্কিতে নাহুয়ানের ঘুম ভেঙে গেছে। সে শব্দ করে কেঁদে উঠল, যেন বোঝাতে চাইল আমাকে ঘুম থেকে ওঠানো হলো কেন। নিশাত তাড়াহুড়ো করে বাচ্চাকে নিতে চাইল, কিন্তু মারওয়ান না দিয়ে নিজেই আদর করতে লাগলো। নাহুয়ান তাও কান্না থামাচ্ছে না। ওর কান্না মায়ের কোলে গেলেই একমাত্র থামবে, কারণ মায়েরা জাদু দিয়ে সন্তানের কান্না ভ্যানিশ করতে পারে, যা বাবারাও মাঝে মাঝে পারে না। মারওয়ান হাল ছেড়ে ওকে নিশাতের কোলে দিল। নিশাত তা দেখে বলল, হাওয়া ফুরিয়ে গেল বুঝি? বাচ্চার কান্না থামাতে পারলেন না, এখন আমাকে দিয়েছেন কেন? খুব তো গায়ের জোর খাটিয়ে নিজের কাছে রাখতে চাইলেন। দেখলেন বাচ্চা আপনার কাছে থাকলো কিনা। মারওয়ান বিরক্ত হলো বেশ, বলল, তোর কারণেই তো ফায়াজের ঘুম ভাঙলো আর ও কাঁদলো। আমাদের বাপ বেটাকে একসাথে দেখলে তোর সহ্য হয় না, তাই আলাদা করতে টানা হেঁচড়া শুরু করেছিস। যত সব। নিশাত ছেলেকে শান্ত করতে করতে বলল, নিজের মুরদ নেই একানার, আসছে মানুষকে বলতে যত সব। আপনার নাস্তা আজকে বন্ধ, দেখি কে আপনাকে নাস্তা দেয়। মারওয়ান আড়মোড়া ভেঙে বলল, এখনো যদি রাস্তায় দাঁড়িয়ে একটু মুচকি হাসি দেই, তাহলে দেখবি মেয়েদের লাইন লেগে যাবে। তখন ভাতের অভাব হবে না। আফটার অল আমি যথেষ্ট হ্যান্ডসাম। তোর মতো লিলিপুটের বাসায় আমার মতো জোয়ান তাগড়া যুবককে কখনোই মানায় না। নিশাত মুখ মুচড়ে বলল, শুধু হ্যান্ডসাম সুন্দর দিয়ে কি হবে? মেয়েরা আপনার সুন্দর চেহারার আড়ালেই ভাদাম্মা বিড়িখোর লুকের কথা জানে। জানলে আপনার ত্রিসীমানায় ওরা ঘেঁষবে না। আসছে তার মতো ভাদাম্মার পাশে নাকি আমাকে মানবে না। আসলে আমার পাশে আপনাকে মানায় না, খাম্মা একটা। কথাটুকু বলে নিশাত প্রস্থান করলো। যতক্ষণ থাকবে তর্ক বিতর্ক চলতেই থাকবে, তাই এখান থেকে চলে যাওয়া শ্রেয়। অন্যদিকে মারওয়ান আজাদ ভিতরে ভিতরে রেগে গেল। সে আলসেমি ঝেড়ে উঠে সিগারেট ধরালো, ধোঁয়া ছাড়াতে ছাড়াতে কিছু ভাবলো। তাকে এতগুলো কথা শোনালো আর সে চুপ থাকবে, এটা মানা যায় না। এর একটা বিহিত করতেই হবে। নিশাত বাচ্চাকে খাইয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে রুমে আসলো। নাহুয়ান খেলনা দিয়ে খেলছে পাশের রুমে। সে রুমে ঢুকে দেখলো খাম্বাটা আলমারির সামনে দাঁড়িয়ে আছে। সে বোরকা নিবে কিভাবে? এমনিতেই ঝগড়া লেগেই থাকে, এখন কিছু বলবে, একগাদা কথা শুনতে হবে। তাই আস্তে আস্তে হেঁটে আলমারির সামনে দাঁড়ালো। মারওয়ান ভ্রুকুচকে সিগারেট খাচ্ছে। সে কেসে উঠল, তবুও সরল না, আবারও কাশি দিল, তাও কোনো নড়াচড়া নেই। নিশাত বলল, সমস্যা কি? এত জায়গা থাকতে আলমারির সামনে কি আপনার? সরুন সামনে থেকে, স্কুলে যাওয়ার সময় যাচ্ছে। মারওয়ান ঘুরে দাঁড়িয়ে কিছুক্ষণ নিশাতকে দেখলো, তারপর শক্ত করে জাপটে ধরলো। নিশাত মুচড়ামুচড়ি শুরু করলো, বলল, সমস্যা কি? ছাড়ুন বলছি। মারওয়ান বলল, তোমাকে যদি এখন একটা আছাড় দেই কেমন হবে? নিশাত একটু জোরেই বলল, আপনি দূরে সরুন, সিগারেটের গন্ধে বমি আসছে আমার, মাথা ঘোরাচ্ছে, সরুন প্লিজ।
মারওয়ান তাও ছাড়লো না, জাপটে ধরে রাখলো। তার মেজাজ হঠাৎই খারাপ হয়ে গেছে। মেজাজ খারাপ হলেই তার মানুষকে পিটানোর বাতিক আছে। জীবনে সে বহুত মারামারি করেছে, ওগুলো বর্তমানে অতীত। নিশাত তার মারামারির রূপ কখনোই দেখেনি। শুধু এতটুকু জানে অতিরিক্ত রাগ উঠলে মারওয়ান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু নিশাতকে কখনোই আঘাত করেনি। চোয়াল চেপে ধরে এতটুকুই, কিন্তু আজকে এমন জাপটে ধরলো কেন? নিশাতের দম বন্ধ হয়ে আসছে, সে শরীর ছেড়ে দিল একেবারে। মারওয়ানের হুঁশ ফিরল, নিশানকে ধাক্কা দিয়ে সরালো, বলল, নেক্সট টাইম মুখে মুখে আর তর্ক করলে খবর আছে তোমার। ছাড়া পেয়ে নিশাত দম ছাড়লো যেন। বাপরে, এই খাম্বার এত শক্তি! নিশাতের শরীর কাঁপছে এখনো। মারওয়ান আলমারির সামনে থেকে সরে পড়ল। নিশাত বিছানায় বসে কিছুক্ষণ ধাতস্থ হলো, তারপর রেডি হয়ে নিল। সে তওবা বলল, আর জীবনে যদি এই খাম্বার সাথে তর্কে জড়ায় তাহলে তার নাম পাল্টে ফেলবে। তাকে মেরে ফেলার প্ল্যান করছিল বিড়িখোরটা। নাফওয়ানকে আদর করে স্কুলে চলে গেল সে। ম্যাডাম, আপনার হাজবেন্ডকে চায়ের দোকানের সামনে সিগারেট টানতে দেখেছি কাল। উনি কি কোনো কাজ করেন না? কথাটা নাজমা ম্যাডাম বলে উঠলেন। গ্রামে যাওয়ার জন্য একদিন রিক্সা করে বাস স্টেশন যাচ্ছিল সে আর মারওয়ান আজাদ। সেদিন নাজমা ম্যাডাম মারওয়ান আজাদকে দেখে ফেলেন। সেই থেকেই মারওয়ানকে কোথাও সিগারেট খেতে দেখলে নিশাতের কাছে খুব রসিয়ে রসিয়ে আলাপ করেন তিনি। যেন এটা করে ভীষণ মজা পান তিনি। তার স্বামী নামকরা কোম্পানির ম্যানেজার, আর নিশাতের স্বামী ভবঘুরে কোম্পানির ম্যানেজার। ব্যাপারটা থাকে খুব উৎফুল্ল করে মনে হয়। নিশাত এসব কথা খুব সন্তর্পণে এড়িয়ে চলে। তবে আজকে যেন নাজমা ম্যাডাম ছাড়বেন না বলে পণ করেছেন। সেখানে রবি ম্যাডামও উপস্থিত ছিলেন। তিনি জানতেন না নিশাতের হাজবেন্ড যেমন, তাই তিনি বললেন, ম্যাডাম, আপনার স্বামী কি কোনো কাজ করেন না? নিশাতের লজ্জায় মাথা কেমন নিচু হয়ে গেল যেন। আজ একজন জেনেছে, কাল সবাই জানবে। তখন নিশাতের এই স্কুলে চাকরি করাই বন্ধ হয়ে যাবে। অনেক কথাই তারা জানতে চাইলেন নিশাতের কাছ থেকে, কিন্তু নিশাত কিছু বলার মুখ পেল না। ক্লাসের সময় হয়ে যাও, সে যার যার মতো ক্লাসে চলে গেল, আর নিশাত শক্ত কঠিন মুখ করে বসে রইল। বাবা চকলেট খাবো। মারওয়ান ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। ছেলের আবদার রাখতে চকলেট কিনে দিল। আজকে হাতে টাকার শর্ট আছে, তাই বেশি কিছু কিনে দিতে পারলো না। মারওয়ান বলল, ফায়াজ, চল আজকে দুই বাপ বেটা পার্কে যাব। নাহওয়ান মাথা নাড়ালো। বাবার আঙুল ধরে চকলেট খেতে খেতে বলল, চলো দাই। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে গালে চুমু খেয়ে বলল, তোকে খেয়ে ফেলি ফায়াজ। নাহওয়ান মাথা নাড়িয়ে না বলল। মারওয়ান আবারও তার গালে চুমু খেলো, বলল, একটু খাই। নাহওয়ান চকলেট মাখা হাত দিয়ে বাবার মুখে হাত দিয়ে বলল, না, আমার মুখে চকোলেট মাখলি কেন? তোকে আজকে খেয়েই ফেলবো। বলেই মারওয়ান নাহওয়ানের ফুলো ফুলো গালে কামড় দিল। বাচ্চাটা কেঁদে দিল। বাবার কোল থেকে নামার জন্য ধস্তাধস্তি করতে লাগলো। মারওয়ান তা দেখে হেসে উড়িয়ে বলল, চিপস খাবে যেন কে? নাহওয়ান কান্না থামিয়ে বলল, আমি। মারওয়ান জোরে হেসে ছেলেকে কাঁধে চড়ালো। নাহওয়ান কাঁধে চড়ে বাবার সাথে তাল মিলিয়ে ফিচ ফিচ করে হাসলো। আশেপাশের মানুষজন তাকালো হাস্যরত দুই বাবা ছেলের দিকে। দুপুর 2টো বাজে। এ সময় সকালে ভাত ঘুম দিয়ে একটু বিশ্রাম নেওয়ার তাগিদে থাকে। নিশাত ক্লান্ত পায়ে বাসায় ঢুকলো। মারওয়ান দরজা খুলে চেঁচামেচি করলেও অন্যান্য দিনের মতো নিশাত প্রত্যুত্তর করেনি। নিজেবের মতো ঘরে ঢুকে বোরকা খুলে বিছানায় বসেছে। নাহওয়ান মাকে দেখেই কোলে ঝাঁপিয়ে পড়ল। বাচ্চাটা মায়ের জন্য সবসময় অপেক্ষা করে থাকে, মা কখন ঘরে ঢুকবে আর মাকে নিয়ে একসাথে বসে ভাত খাবে। নিশাত ছেলেকে কিছুক্ষণ আদর করলো। মারওয়ান ভ্রুকুচকে মা ছেলেকে দেখছে, মনে মনে ভাবছে তার দিকে আজকে তাকালো না, ঘটনা কি? নাহওয়ান মাকে বলল, মা চকলেট আর তো। নিশাত ছেলেকে কোলের মধ্যে নিয়ে আদর করে বলল, মনে ছিল না বাবা, কালকে আনবো, ঠিক আছে? নাহওয়ান মাথা কাত করে সম্মতি জানালো। নিশাত উঠে গোসল সেরে নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছালো। কোথা থেকে নাহওয়ান টুপি পরে ছোট ছোট পায়ে জায়নামাজে দাঁড়ালো। মায়ের সামনে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে ফোকলা দাঁতে হাসলো। নিশাত ছেলেকে মন ভরে দেখলো। বাচ্চাটা নামাজ পড়তে আসলেই তার পাশে এসে দাঁড়াবে। অবুজের মতো মা যা করবে তাই করবে। মা যখন সূরা পড়ার জন্য ঠোঁট নাড়ায়, তখন সে এমনিতেই অনবরত ঠোঁট নাড়াতে থাকে। কি যে সুন্দর সেই মুহূর্ত!
নিশাত মনে মনে খুব করে দোয়া করে তার সন্তান যেন আল্লাহর প্রিয় বান্দারূপে এই পৃথিবীতে পদচারণা করতে পারে, বাবার সঙ্গ পেয়ে যেন বিঘ্নে না যায়। এমনিতেই বেশিরভাগ সময় বাবার কাছেই থাকে বাচ্চাটা, তাই প্রায়ই তার সংশয় জাগে বাচ্চাটা বাপের মতো আল্লাহ বিমুখ না হয়। মারুয়ান যদিও আল্লাহকে অবিশ্বাস করে না, কিন্তু ইসলামের আদেশ হুকুম আহকাম তো মানে না। এটাই নিশাতকে বড় চিন্তিত আর ভয়ে ফেলে দেয়। কত ভয়ঙ্কর কথা! ফরজ নামাজ দিনের পর দিন এলোক মিস করে যাচ্ছে। নিশাত আল্লাহর কাছে স্বামীর হেদায়েত কামনা করে। আর কিছু না ভেবে নামাজে দাঁড়িয়ে গেল সে। বাচ্চাটা ঘাড় ঘুরিয়ে মাকে বুকে হাত বাঁধতে দেখে নিজেও বুকে হাত বাঁধল। তারপর একটু পর আবারও ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, হাত ছেড়েছে কিনা দেখতে। নিশাত রুকুতে গেলে নাভওয়ানও রুকুতে গেল। নিশাত সিজদা দিতে গিয়ে ছেলেকে নিয়েই সিজদা দিল। মারওয়ান এতক্ষণ মা ছেলের মুহূর্তটি দেখছিল। তার কাছে খারাপ লাগছে না, প্রায় এই মুহূর্তটি সে দেখে। আরাম করেই মা ছেলে নামাজ দেখে, কিন্তু নিজে নামাজের বেলায় গাফেল। সিগারেট প্যাকেট থেকে বের করে বারান্দায় চলে গেল সে। নামাজের সামনে আর যাই হোক সিগারেট টানা অনুচিত, এতটুকু বোধ তার আছে। নামাজ শেষ করে মোনাজাতে অনেক কিছু চাইল নিশাত। বাচ্চাটাও ছোট ছোট হাত দিয়ে মায়ের সাথে মোনাজাত ধরেছে। নিশাত মোনাজাত শেষ করে ছেলের গায়ে ফু দিল। তারপর ছেলেকে কোলে নিয়ে জায়নামাজ ভাঁজ করলো। নাফওয়ান মায়ের গলা জড়িয়ে ধরে মায়ের ঘাড়ে মাথা ফেলে রাখলো। নিশাত ছেলেকে নিয়ে রান্নাঘরে গেল। ভাত তরকারি 2 প্লেটে বেড়ে নিল। ঘরে প্লেট দুটো নিয়ে এসে মেঝেতে পাটি বিছালো। নাহওয়ানকে খাইয়ে দিতে চাইলে বাচ্চা বলল, বাবা কই? বাবার কাছে খাবো। নিশাত বলল, আজকে মায়ের হাতে খাও পাখি, কালকে বাবার হাতে খেও। নাহওয়ান 2 পাশে মাথা নাড়িয়ে না করলো, অর্থাৎ সে বাবার হাতেই খাবে। নিশাত তাই হতাশ হয়ে বলল, যাও বাবাকে রেখে নিয়ে আসো তাহলে। নাহওয়ান মায়ের কোল থেকে নেমে বাবা বাবা ডাকতে ডাকতে দৌড়ে বারান্দায় চলে গেল। মারওয়ান সিগারেটের ধোঁয়া উড়াতে মগ্ন ছিল। ছেলেটাকে ঘর থেকে বেরিয়ে সিগারেট ফেলে দিল। বাচ্চাটা বাবার ঠ্যাং ধরে ঝুলে আছে আর বলছে, বাবা বাতু খাবে না? মা আমি বাতু নিয়ে বোতাতি, তলো তালাতালি। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে ঘরে ঢুকলো। তারপর পার্টির দিকে অগ্রসর হতে গিয়ে খেয়ালে আসলো সিগারেটের গন্ধ আসছে তার শরীর থেকে। তাই হাত মুখ ধুয়ে পার্টিতে বসলো আর চোখে নিশাতের দিকে বার কয়েক চাইলো, কিন্তু নিশাত ভুলেও তাকাচ্ছে না, যেন তাকাবে না বলে আজকে পণ করেছে। মারওয়ানের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। সকালে জাপটে ধরেছিল দেখে কথা বলছে না নাকি নাকি অন্য কারণ? ধুর, এসব নটাঙ্কি মেয়ে ছেলেরই মানায়, যত সব নাটক। নাক কুচকে রইল সে। নাহওয়ান বাবার হাঁটুর উপরে বসে ভাত খাচ্ছে। মারওয়ান ভাত খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। নিশাত খেয়ে দিয়ে উঠে বিছানায় শুয়ে পড়ল। আজকে তার শরীর বেশি ক্লান্ত। মারওয়ান ছেলের মুখ পরিষ্কার করে দিয়ে প্লেট ধুয়ে রাখলো। ছেলেকে নিয়ে বিছানায় এসে দেখলো নিশাত আগে থেকেই শুয়ে আছে। নাহওয়ান মাকে শুয়ে থাকতে দেখে লাফ দিয়ে বাবার কোল থেকে নেমে মায়ের কাছে গেল। দেখলো মা চোখ বন্ধ করে আছে। নাহওয়ান তার ছোট ছোট হাত দিয়ে মায়ের বুকের উপর উঠল। নিশাত চোখ খুলে তার মানিককে বুকের উপর দেখে একটু হাসলো। তারপর জাপটে ধরে বলল, আব্বা একটু ঘুমান, মাকে জ্বালাবেন না, মা ভীষণ ক্লান্ত। মারওয়ান এখনো কপাল কুঁচকে নিশাতের দিকে তাকিয়ে আছে। এর হয়েছে কি? সে নিজে আগ বাড়িয়ে জীবনেও জিজ্ঞেস করবে নাকি কি হয়েছে? এটা তার স্বভাব বিরুদ্ধ, যা মন চাই হোক, তার কি? মারওয়ান অন্য পাশে শোয়ার জন্য বিছানায় যেয়ে উঠতে নিল, অমনি নিশাত বলল, পুরুষ মানুষ দেখেছি, কিন্তু এরকম আকাম্মা ভাদাম্মা কাপুরুষ দেখিনি। এর মধ্যে আল্লাহ লাজ লজ্জার ছিটে ফোঁটাও দেয়নি। মারওয়ান রাগে কিরমির করতে লাগলো। সে কোনো কথা বলল না, বাচ্চার ঘুমের অপেক্ষা করতে লাগলো। নাহওয়ান যেই ঘুমালো অমনি নিশাতকে টেনে বিছানায় বসালো। নিশাতের মাত্রই চোখটা লেগে এসেছিল। হঠাৎ আক্রমণে তবদা খেয়ে গেল। চোখের সামনে মারওয়ানকে খিটখিটে নজরে তাকিয়ে থাকতে দেখে বলল, সমস্যা কি? এরকম কেউ করে? আমাকে মানুষ মনে করেন না নাকি? ঘুমন্ত মানুষটাকে এরকম টেনে বসানোর কারণ কি? আল্লাহ কি আপনাকে আক্কেল বুদ্ধিও দেয়নি? মারওয়ান খিটখিট করতে করতে বলল, একটু আগে কি বলছিলি? আমি আকাইম্মা ভাদাইম্মা লাজহীন পুরুষ। কি করেছি যে এসব বললি? আমি কাজ করি না? আর পুরুষের কখনো লাজ শরম থাকতে নেই, ওটা মেয়ে মানুষের ভূষণ। তাহলে এসব কথা আমাকে বললি কোন সাহসে? বেশ করেছি বলেছি। আরও বলবো আপনাকে, আমার কলিগরা যেখানে সেখানে বিড়ি টানতে দেখে। একবার বলেছি না আমার স্কুলের ত্রিসীমানায় আপনি পা রাখবেন না? দরকার হলে দূরে গিয়ে আপনি বিড়ি কিনুন, না হয় গু কিনুন, ওটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার মান সম্মান নষ্ট করার কোনো রাইটস আপনার নেই। মারওয়ান বলল,
কালকে থেকে তোর ওই কলিগের সামনে যে সিগারেট টেনে আসবো। কে কি করলো তা দিয়ে তোর ওই কলিগের কি? তোর কলিগ কি আমায় খাওয়ায় না পড়ায়? ফাত্রা মহিলা। তুই যেমন ফাত্রা, তোর কলিগও তেমন। নিজের টাকায় বিড়ি কিনি, ওই কুটনি কিনে দেয় নাকি? নিশাদ চোখ মুখ লাল করে বলল, লজ্জা করেন আপনার? আবার বলছেন নিজের টাকায় বিড়ি কিনি, ওনার কি? মানুষের তো ন্যূনতম লাজ লজ্জা থাকে, আপনার সেটাও নেই। আবার বড় গলায় বলছে এসব। আপনি নিজেই তো ফত্রা নাম্বার 1, যত সব। এটুকু বলেই নিশাদ শুয়ে পড়ল। এদিকে মারোয়ান দাঁত খিঁচে নিশাতের দিকে কটমট নজরে তাকিয়ে আছে। এই চাহনি বলে দিচ্ছে সামনে ভয়াবহ অশনি সংকেত। নিশাতের ঘুম ভাঙল মাগরিবের একটু আগে, তাও আবার ফোনের শব্দে। স্ক্রিনে জলজল করে জ্বলে উঠেছে আব্বা নামটা। নিশাত চট করে উঠে ফোন কানে নিয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওপাশ থেকে মাহবুব আলম হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি রে মা। তোর গলা এমন শোনাচ্ছ কেন মা? এই তো আব্বা, একটু ঘুমিয়েছিলাম, তাই এমন শোনাচ্ছে মনে হয়। ও তাই বলো। ওই বিয়াদবটা কোথায় রে? জানি না আব্বা, কোথাও বেরিয়েছে হয়তো। আমাকে বলে আপনার ছেলে কখনো বের হয়? এই বিয়াদবটাকে নিয়ে আর পারি না। আমার পরিবার বংশে এমন একটা নমুনাও নেই। এই নমুনা কোথা থেকে যে হলো আল্লাহই জানেন। নিশাত বলল, থাক আব্বা, এসব নিয়ে কথা বলে লাভ নেই। সে কোনোদিনও শোধরাবে না। এক আল্লাহ ছাড়া তাকে কেউ শোধরাতেও পারবে না। আম্মা, বাড়ির সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালোই আছে। শুধু তোমার শাশুড়ির ছেলের শোকে মাঝে মধ্যেই বেহুশ হয়ে পড়ে থাকে। আম্মার খেয়াল রাখবেন আব্বা, বুড়ো বয়সে বেশি চাপ দিলে উনি আরো অসুস্থ হয়ে পড়বেন। নিজেরও যত্ন নিয়েন। ইনশাল্লাহ নিব মা। আমার দাদুভাই কই? ঘুমোচ্ছে আব্বা। ও, একটু কথা বলতে ইচ্ছা করছিল নাতিটার সাথে। তোমার আম্মা খালি নাতির সাথে কথা বলবে বলে মুখিয়ে থাকে। কি আদর আদর চেহারা আমার দাদু ভাইয়ের, মাশাল্লাহ, নজর না লাগুক। নিশাত ফোন কানে নিয়ে ঘুমন্ত ছেলের আদরে বদনে চুমু এঁকে দিল। বাচ্চাটার মায়ের আদরে ঘুম ভেঙে গেল। নাহন মোড়ামড়ি করে চোখ ডলে নিল। নিশাত তা দেখে বলল, বাবা দাদুর সাথে কথা বলবে? নাহন চোখ ডলে সম্মতি জানালো। নিশাত ফোন ছেলের কানে দিয়ে বলল, দাদুকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে মাহবুব আলম বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই, কেমন আছেন আপনি? বালু। নিশাত বলল, তুমি জিজ্ঞেস করো দাদু কেমন আছেন। নাহন বলল, দাদু কেমন আছেন? ভালো রে দাদু ভাই। দাদুর কাছে কবে আসবেন ভাই? নিশাত শিখিয়ে দিল। বলো শীঘ্রই। বাচ্চাটা মাকে অনুসরণ করে বলল, শিগলি। ভাত খেয়েছেন ভাই? কেতি। দাদুমণির সাথে কথা বলবেন? বন্ধু। ফোন কানে নিলেন মাইমুনা বেগম। কানে নিয়েই বললেন, আমার নাতি কেমন আছে? ভালো আছি, তুমি কেমন আছো? নিশাত ফোনের ওপাশে সব শিখিয়ে দিচ্ছে বাচ্চাটাকে। বাচ্চাটা সেসব অনুকরণ করে বলছে। মাইমুনা বেগম বললেন, আল্লাহ ভালো রেখেছেন ভাই। আপনার আব্বা কই ভাই? বাবা নাই, বাইরে গেতে। এরকম আরও নানা কথা চলল দাদা দাদি আর নাতির মধ্যে। বেশিরভাগই নিশাত শিখিয়ে দিয়েছে। এভাবেই সন্ধ্যাটা পার হলো তাদের। মারোয়ান বাসায় ঢুকেই ছেলেকে নিয়ে কোথায় যেন বের হয়েছে। নিশাত জিজ্ঞেস করলেও কোনো উত্তর পায়নি। মারোয়ান ছেলেকে কোলে নিয়ে একটা জামা কাপড়ের দোকানে ঢুকলো। ছেলেকে দুটো শার্ট আর একটা প্যান্ট কিনে দিল। রাতে এখানে দাম কিছুটা সস্তা থাকে, তাই কিনে নিল মারোয়ান। ছেলের জন্য একজোড়া জুতাও কিনলো। নাহওয়ান খুশিতে হাততালি দিতে থাকলো। সব কিছু কিনে বাসায় গেল দুই বাপ বেটা। নিশাত ছেলেকে নতুন জামা পরনে দেখে বুঝলো মারোয়ান কিনে দিয়েছে, তাই আর জিজ্ঞেস করলো না কিছু। কিন্তু কথা হলো টাকা কোথায় পেয়েছে। নাহন নতুন জামা পরে মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। একটু পরপর ছোট ছোট পায়ে দৌড়ে বাবার কাছে যাচ্ছে একবার, আবার মায়ের কাছে আসছে একবার। নিশাত ছেলেকে আদর দিয়ে রান্নাঘরে সবকিছু ধুয়ে মুছে রাখছে। সবকিছু গুছিয়ে রুমে এসে বিছানায় বসতেই দেখলো প্যাকেটে কি যেন একটা। প্যাকেট খুলে দেখলো একটা হিজাব, নিকাব আর একজোড়া ইমিটেশনের চুড়ি। এসবের নিচে একখানা চিঠিও আছে। ভাঁজ খুলে দেখলো সেখানে লেখা, বেরির টাকা জমিয়ে এসব কিনেছি, তোর কলিগকে এসব দেখাবি, দেখিয়ে বলবি আমার হাজব্যান্ড আমার যথেষ্ট কেয়ার করে। আমাদের স্বামী স্ত্রীর বিষয়ে নাক না গলালেও চলবে, ফালতু মহিলা। নিশাত মুখ ভেঙচে বলল,
কলিগকে দেখানোর জন্য বিড়িখোরটা এসব এনেছে, তাও বিড়ির টাকায়। আহা, কত স্যাক্রিফাইস করলো। তাই তো বলে ওই খাম্মা আমার জন্য আনবে জিনিস, পুরাই হাস্যকর। অন্ধকারাচ্ছন্ন একটি ঘরে মোমবাতির মৃদু আলো জ্বলছে। ভিতরের ইজি চেয়ারটা দুলছে, তার উপরে বসে আছে কেউ একজন। যুবকটির হাত ব্যান্ডেজ করা, ব্যান্ডেজকৃত হাতে শক্ত কিছু চেপে ধরে আছে। মাথায় ক্যাপ পরা। একটু পর ঘরের দরজায় টোকা পড়ায় চেয়ারটি দোলা আপনা আপনি বন্ধ হয়ে গেল। যুবকটি গম্ভীর মুখে উঠে দরজা খুলল। দরজার ওপাশে একজন মধ্যবয়সী নারী দাঁড়িয়ে। নারীটি বললেন, ইহাব, এই অসময়ে দরজা আটকে রুম অন্ধকার করে রেখেছো কেন? ইহাব নামক যুবকটি কিছু বলল না। নারীটি আবার বললেন, কথা বলছো না কেন? তোমার নেতাগিরি খবরদার আমার সামনে দেখাবে না। মনে আছে আমি তোমার কি হই? ইহাব নামক যুবকটি এবার কথা বলে উঠল, বলল, কি সমস্যা আম্মু? কথা বলতে ভালো লাগছে না থেকে কথা বলছি না। সবসময় তোমার ইমোশনাল কথা না বললেই না। কথাটুকু বলে ইহাব ইজি চেয়ারে গিয়ে বসলো। পিছনে পিছনে প্রবেশ করলেন উর্মি ভুইয়া। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে? হাতে ব্যান্ডেজ কেন? কার সাথে মারামারি করে আসলে? কারোর সাথে না। বিরক্ত করো না তো, একটু একা থাকতে চাই। শামীম বলল তুমি উত্তর পাড়ার নিহালের সাথে লেগেছো আজ। কথাটা কি সত্যি? ইহাব ভ্রুকুচকে শামীমের গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে, ওর খবর আছে আজকে। উর্মি ভুইয়া বললেন, তোমার বাবা তোমাকে প্রশ্রয় দিয়ে বেশি মাথায় উঠিয়েছে। তার মতো পুরো গ্রামে নেতাগিরি করতে চাও? শোনো, তোমার বাবা চেয়ারম্যান দেখে সবাইকে পায়ের নিচে রাখবে, এরকম ভুলেও ভেবো না। তোমার বাবাও তোমার মতো ছিল, মারামারি নেতাগিরি করে বেড়াতো। বাবার হিস্ট্রি আর ছেলেকে শোনাচ্ছি না, তবে আমি চাই তুমি তোমার বাবার মতো না হও। কথাগুলো মাথায় ঢুকিয়ে নিও। কথাটুকু বলে উর্মি ভুইয়া প্রস্থান করলেন। ইহাব ফুঁস করে উঠল। শামীম তার হাতে একচোট খাবে তার বন্দোবস্ত হয়ে গেল। তার চোখে বছর কয়েক আগের কিছু দৃশ্য উকি দিল। কেউ তার দিকে তাকিয়ে উপহাস মাখা হাসি দিয়ে তাকিয়ে আছে। হাতের মুঠো শক্ত করে চেপে ধরল সে। এই গ্রামে আসলে ওর চিহ্নই নিশ্চিহ্ন করে দিবে, না হলে তার নাম ইহাব ভুইয়া না, শুধু সময়ের অপেক্ষা। নিশাতের আজকে সাপ্তাহিক ছুটি। খুব সকালেই ঘুম থেকে ওঠা তার নিত্যদিনের স্বভাব। ফরজ পড়ে সে কখনো ঘুমায় না, ঘরের প্রয়োজনীয় কাজ সারে। শুক্রবারে একটি ভালো মন্দ রান্না করার চেষ্টা করে সে। সারা সপ্তাহ তো স্কুলের পিছনেই সময় চলে যায়। নিজের পরিবারের জন্য এই একটি দিনই একটু স্বস্তির। কাজের প্রেশার না থাকলেও কাজ নেহাতেই কম নয়। বাজার করে রান্না চড়াতে হয়। বিড়িখোরটা একটু বাজারও করে না। এতটা অলস সে তার জন্মেও দেখেনি। রান্নাঘরে সব বাজার গুছিয়ে রাখছে নিশাত। আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবে। সব কিছুর যা দাম, চড়া মূল্য সওদাপাতির। ফার্মের মুরগি 1 কেজির দাম 200 নিয়েছে। এত দাম দেখে মুরগি কেনার স্বাদই মিটে গেছে নিশাতের। সপ্তাহে একদিনও যদি মাংস জাতীয় কিছু না রাখে তাহলে প্রোটিনের ঘাটতি দেখা যেতে পারে। তাছাড়াও ছেলেটা একটু গোস্ত পছন্দ করে। শাকসবজির চেয়ে গোস্তের প্রতি আগ্রহ বেশি বাচ্চাটার। নিশাত বটি নিয়ে মুরগি পিস পিস করতে লেগে পড়ল। নাহওয়ান ঘুম থেকে উঠে আশেপাশে মাকে খুঁজল। বাবার বুকের উপর থেকে নেমে ছোট বুকে ভর দিয়ে খাট থেকে নামলো। চোখ ডলে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে মাকে ডেকে উঠল। রান্নাঘরে এসে নিশাতকে কাজ করতে দেখে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মা কোথায় ছিলে? নিশাত মুরগি কাটতে কাটতে বলল, ঘরেই তো ছিলাম আব্বা, আপনি উঠে গিয়েছেন? হুম। একটু অপেক্ষা করো, মার মুরগি কাটা হয়ে গেলেই তোমাকে ফ্রেশ করাবো। আত্মা মুরগি নানবে? খুশি খুশি গলায় নাহওয়ান জিজ্ঞেস করলো। নিশাত ঘাড় ঘুরিয়ে ছেলের ঘুমু ঘুমু আদুরে বদনে চুমু খেয়ে বলল, জি আব্বা, আপনি খাবেন? নাহওয়ান উপর নিচ মাথা নাড়ালো। নিশাত বলল, মুখে বলো। খাবো মা, ক্ষুধা লাগছে। নাহওয়ান আবারও চোখ ডলে বলল। নিশাত বলল, তাহলে বাবাকে ডেকে তোলো, তুলে বলো বাবা আমাকে ফ্রেশ করে দাও, তারপর দুজন নাস্তা করে নাও। আজকে তোমার পছন্দের পাউরুটি আর ডিম পোচ করেছি। যাও দ্রুত ফ্রেশ হও, মায়ের হাতে অনেক কাজ বাবা, না হলে মাই তোমায় ফ্রেশ করতাম। বাবাকে তোলো, যাও। নাহওয়ান আচ্ছা বলে রুমে দৌড়ে আসলো। খাটের উপরে বহু কসরত করে উঠল। যেহেতু সে ছোট তাই খাটের নাগাল পায় না। টুলে পা রেখে উঠল বিছানায়। বাবার মুখ ছোট ছোট হাত দিয়ে ধরে বলল, বাবা বাবা উঠো, তাড়াতাড়ি উঠো, খাবার লুকাবে না।
মারোয়ানের ভ্রু কুচকে গেল। ঘুমের ঘরে নাহন বাবার বুকের উপর উঠে কানেই ফিসফিস করতে করতে বলতে লাগলো, বাবা উঠো, ক্ষুধা লাগছে, আমার মুখ ধুইয়ে দাও। মারোয়ান চোখ বুজে বলল, ঘুমুতে দে বাপ, তোর মাকে বল তোকে ফ্রেশ করিয়ে দিতে। মা কাজ করে তোমাকে উল্টে ধুয়ে দিতে। নাহওয়ান বাবার মুখে বাড়ি দিয়ে বলল। মারোয়ান ছেলেকে নিয়ে পাশ ফিরে শুতে শুতে বলল, উফ, লিলিপুটের বাচ্চা জ্বালাস না তো। লিলিপুট কি? তোর মা। ঘুম ঘুম কণ্ঠে মারোয়ানের উত্তর। নাহওয়ান বাবাকে উঠাতে না পেরে মায়ের কাছে গেল। নিশাত ততক্ষণে সবজি ধুচ্ছিল। নাহওয়ান গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল। নিশাত হেসে বলল, বাবা, মুখ ধোয়া শেষ এত তাড়াতাড়ি? ক্ষুধা কি বেশি লেগেছে আমার বাচ্চার? মুখ ধোয়া হয়নি, বাবা আমাকে লিলিপুটের বাচ্চা বলেছে। লিলিপুট কি মা? নিশাত অবাক হয়ে তাকালো। সে বলল, ওটা কিছু না বাবা। কিন্তু বাবা যে বলল লিলিপুট তুমি। নিশাতের চোখ মুখ কঠিন হলো। নিমিষেই বলল, বাবা মিথ্যে বলেছে, আসো তোমার মুখ ধুয়ে দিই। নিশাত ছেলের মুখ ধুয়ে দিয়ে খেতে দিয়ে বলল, তুমি খাও, মা একটু আসছি। নাহওয়ান মাথা নাড়ালো। রান্নাঘর থেকে পাতিল নিয়ে রুমে গেল নিশাত। রুমে গিয়ে তার জোরে জোরে ফেলতে লাগলো। মারোয়ান ভ্রু কুচকে বলল, কার আমার ঘুমের সাথে এত শত্রুতা রে? আপনি যদি আর 1 মিনিটের মধ্যে ঘুম থেকে না ওঠেন তাহলে বাসায় আজকে সাইক্লোন বয়ে যাবে বলে দিলাম। এই বলে ঠাস করে পাতিলে বাড়ি দিল নিশাত। মারোয়ান চোখ খুলে নিশাতের অগ্নিমূর্তি রূপ দেখে কিছুটা থমকালো। বলল, কি হয়েছে? কি হয়েছে তাই না? ছেলেকে লিলিপুটের বাচ্চা বলেছেন কোন সাহসে? কখন বললাম? মারোয়ান অবাক হয়ে জানতে চাইল। নিশাত বলল, ঢং করবেন না। আপনি না বলে ও লিলিপুট কোথা থেকে জানলো? হ্যাঁ, ওর সামনে আলতু ফালতু কথা বলতে একদিন নিষেধ করেছি না? আপনি বুঝতে চান না কেন? এই বয়সী বাচ্চার সামনে এসব বললে ওরা এগুলো ব্রেনে দ্রুত ক্যাপচার করে নেয়, আর এসবই সারাক্ষণ আওড়াতে থাকে। মারোয়ান শরীর হাত পা মুচড়ে হামি দিল, যেন নিশাতের কথা সে শুনতে পায়নি এমন ভান করলো। নিশাত আবারও চিল্লালে মারোয়ান এবার ধমক দিয়ে বলল, বক বক করে মাথা খাবি না বলে দিলাম। খারাপ কোনো শব্দ তো ব্যবহার করিনি, এমন রিয়াক্ট করার মানে কি? কোথায় আমার ঘুম ভাঙানোর নাটক যত সব। আপনার কাছে এটা নর্মাল লাগছে। ও আপনার নেওটা। আপনি যা করেন বেশিরভাগই ও করার চেষ্টা করবে। ও যদি এখন আমাকে লিলিপুট ডাকে তখন? নিশাত রাগী কণ্ঠে বলল। মারোয়ান আবারও হামি দিয়ে একটা সিগারেট জ্বালালো। ধোঁয়া উড়িয়ে বলল, ডাকলে ডাকবে, সমস্যার তো কিছু দেখি না। আফটার অল তার মা তো লিলিপুটি, ডাকলে খুব একটা মন্দ লাগবে না। কত আদুরে ডাক লিলিপুট, আহা। মারোয়ান কিছুটা মশকরা করে বলল। নিশাত হাত ভাঁজ করে মুচকি হেসে বলল, আচ্ছা তাই? আসলে অনেক আদুরে ডাক। এটুকু বলেই প্রস্থান করলো। মারোয়ান গর্বের হাসি হাসলো। এই মহিলার সাথে সে জীবনেও কথায় জিততে পারে না। আজকে জিততে পেরে ভালোই লাগছে, তবে ঘাপলাও লাগছে। এত সহজেই সব কিছু মেনে নিল, ব্যাপারটা কেমন গন্ডগোল লাগলো। যাই হোক, এত ভেবে কাজ নেই, জিতেছে এতেই খুশি সে। মারোয়ান হাত মুখ ধুয়ে বের হয়ে দেখলো নাহওয়ান বিছানায় খেয়েছে। সে ছেলেকে আদর করে বলল, কি করিস ফায়াজ? কেলি খেয়েছিস? কেচি, তুমি কখন খাবে আম্মা? নাহওয়ান গাড়ি চালাতে চালাতে বলল। মারোয়ানের কপাল কুঁচকে গেল। তাকে ফায়াজ কি ডাকলো? সে নিশ্চিত হতে বলল, কি বললি ভাইয়াজ? আবারও বলতো। তুমি কখন খাবে আম্মা? মারোয়ানের চোখ কপালে উঠে গেল। বাচ্চাটা তাকে কি আদর স্বরে বাবা ডাকতো? তার মুখে হাম্বা ডাক শুনে রীতিমতো চমকে গিয়েছে সে। এটা ওকে শিখালো কে? নিশাতের কথা মনে আসতেই রাগে চোখ মুখ উল্টে যেতে লাগলো। সে রাগান্বিত হয়ে রান্নাঘরে গেল। নিশাত রান্না করছে তখন। নিশাতের পেছনে গিয়ে জোরে বলে উঠল, ওই ছেলেকে কি শিখিয়েছিস? নিশাত রাতে রাতেই জবাব দিল, কই কিছুই তো শিখায়নি। তাহলে ও আমাকে হাম্বা ডাকলো কেন? নিশাত তরকারি ঢেকে পিছন ফিরে বলল, আর বললেন না, বলেছি খাম্মা ডাকবি, ও বলে হাম্বা বেশি সুন্দর মা। তাই বলেছি ডাক যা ডাকার, হাম্বাটাও তোর বাপের সাথে যায়। মারোয়ান নিশাতের দিকে কটমট করতে করতে বলল, হাম্বা আমার সাথে যায় মানে? ওকে খাম্বা হাম্বা শিখিয়েছিস কেন? কি বিশ্রী ডাক! ফাইয়াজ আমাকে এই বিশ্রী নামে ডাকবে?
নিশাত মুচকি হেসে বলল, ডাকলে ডাকবে, সমস্যা তো কিছু দেখি না। আফটার অল তার বাবা তো খাম্মাই থুকু হাম্বাই, ডাকলে খুব একটা মন্দ লাগবে না। কত আদুরে ডাক, হাম্বা। আহা। মারওয়ান বুঝলো তার কথা তাকে ফিরিয়ে দিচ্ছে নিশাত। এভাবে রিভেঞ্জ নেবে বুঝতে পারেনি, তাই সে নিরাশ হয়ে বলল, আর জীবনে ওর সামনে লিলিপুট ডাকবো না, ডাকলে চুপি চুপি ডাকবো। এবার হয়েছে? কথাটা মাথায় ভালোভাবে সেট করে নিলেই ভালো, না হলে। বুঝেছি। মারওয়ান সেখান থেকে প্রস্থান করতে করতে বলল, সাংঘাতিক বেত্তমিজ মহিলা। নিশাত ফিক করে হেসে দিল। হাম্বা বেচারা ভালোই জব্দ হয়েছে। মারওয়ানের বাবা মাহবুব আলম এককালে শহরে চাকরি করতেন। চাকরির সন্ধানে শহরে যেতে হয়েছিল একসময়। মাহবুব আলমের 4 সন্তান। বড় ছেলে মারওয়ান আজাদ পেশায় ভবঘুরে। মেজো ছেলে মাহাদি আমিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন পেশায় কৃষি উদ্যোক্তা। সেজো ছেলে মাহবুজ আরাফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক 3য় বর্ষের শিক্ষার্থী এবং ছোট মেয়ে মানহা আফরিন মফস্বলের একটি ডিগ্রি কলেজে স্নাতক 1ম বর্ষে অধ্যয়নরত। স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটছে তার। তবে বড় সন্তানকে নিয়ে তার চিন্তার শেষ নেই। বড় বউটা আল্লাহর রহমতে কত ভালো, কিন্তু ছেলেটা গোয়া টাইপ। তার স্ত্রী মাইমুনা বেগম বড় ছেলের চিন্তায় প্রায় সময় অসুস্থ হয়ে যান। মাহবুব আলমও ভীষণ পেরেশানিতে ভোগেন ছেলের জন্য। মাহবুব আলমের পরিবার রক্ষণশীল পরিবার। ইসলামিক বিধিবিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেন তারা। বড় বউ নিশাতকেও এনেছিলেন রক্ষণশীল পরিবার থেকে। তাছাড়া নিশাতের বাবার সাথে তার ছোটবেলা থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাই আর দেরি করেনি বিয়ের ব্যাপারে। নিজের গোয়ার ছেলেটির জন্য বিনা বাক্যে এই সুকন্যা ধৈর্যশীল মেয়েটিকে বউ করে নিয়ে আসেন তিনি। দুপুর 2টো। মাহবুব আলমের পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। নিজেদের আঙিনায় খেতে লাগানো সবজি, নিজস্ব চাষকৃত মাছ, গরুর খাঁটি দুধ এসব দিয়ে সারছেন আজকে দুপুরের খানাপিনা। মাইমুনা বেগম স্বামী ছেলে মেয়ের পাতে পুকুরে তাজা কই মাছ ভাজা উঠিয়ে দিলেন। মাহাদি মাহফুজ আর মানহা খুনসুটি করতে করতে খাবার খাচ্ছে। মাইমুনা বেগম স্বামীর পাতে শিমের বিচির তরকারি উঠিয়ে দিয়ে আস্তে করে বললেন, আজাদের বাপ আজাদরে ফোন দিছিলা? মাহবুব আলম পাতে হাত রেখেই বললেন, তোমার গুণধর পুত্র ফোন ধরলে তো, টাকার দরকার হলে ঠিকই ফোন দিবে। দেখো, সাংসারিক বিষয়ে এত উদাসীন এই ছেলে। বউটা কোন দিন না জানি চলে যায়, নাতিটার মুখের দিকে তাকিয়েও তো কাজবাজ কিছু করতে পারে। বেয়াদবটা ছোটবেলা থেকেই তেরা, যেন তেরামি তার রন্ধে রন্ধে মিশে আছে। যা বলবো তার উল্টোটা করবেই। মাইমুনা বেগম স্বামীকে খোঁচা দিয়ে বললেন, সবার সামনে বড় ছেলের নামে এসব বলছো কেন? ওরা কি ভাববে? মাহবুব আলম বললেন, ওরা আর কি ভাববে? ওরা তো জানেই তাদের শ্রদ্ধেয় বড় ভাই কত কাজের। বেয়াদবকে বেয়াদব বলবো না তো কি আদব বলবো? আমার ছেলে মোটেও বেয়াদব না, শুধু একটু আধটু তেরামি করে এই যা। শোনো, ও ফোন ধরলে আমাকে ধরিয়ে দিও। আমরা কত ভালো মন্দ টাটকা খাবার খাই, কিন্তু আমার মানিকটা তো শহরে ছাইপাশ খেয়ে না খেয়ে থাকছে। নাতিটার জন্য অনেক মন পড়ে। মাহবুব আলম ভাতে লোকমা মুখে দিয়ে বলল, দেখি ধরলে দিব। নিশাত মার সাথে মাঝে মধ্যে কথা বলো। মেয়েটা তোমার ছেলের মতো একটা অকর্মার ঢেগিকে বিয়ে করে অনেক কষ্ট সহ্য করেছে। হয়তোবা মুখ ফুটে কিছু বলতে পারে না, তবে এমন অকর্মা পুরুষ কেউ চায় না। মেয়েটাকে আমরা সবাই মিলে ঠকালাম, এর জন্যই আফসোস হয়। ভেবেছিলাম বদমাসটা বিয়ের পর ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। নিজের মতো করে এখনও জীবনটা পার করছে। এমন হলো কেন বলতে পারো? বরটা সঠিক শিক্ষা যে পেল না কেন সেটাই ভেবে পাই না। তোমার বাপের কিছু ধারা পেয়েছে ও। যদিও আব্বা কর্মঠ ছিলেন, কিন্তু তেরামিও কম ছিল না তার মধ্যে। ছোটবেলা থেকে তো দাদার কাছে বেশি থেকেছে, তাই তার ধারাও কিছুটা হলো ওর মধ্যে এসেছে। হতে পারে, তবে সামনের দিন নিয়ে ভয় হচ্ছে প্রচুর। এভাবে চলতে থাকলে সংসারটা কয়দিন টিকবে আল্লাহই জানেন। গ্রামেও আসতে বলতে পারি না। অনেকের সাথে দা কুড়ালের সম্পর্ক বাঁধিয়ে রেখেছে। তার দরকার কি ছিল অমন ঝামেলায় জড়ানোর? অলক্ষণে কথা বলো না তো। ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু করবেন। তা ভালোই হলো। এর মধ্যেই মাহফুজ কথা বলে উঠল, বলল, আম্মা, আমিও তো তোমাদের কাছে থাকি না। কই আমার খোঁজ তো এত ঘটা করে নাও না। সব বড় ভাইয়ের জন্য।
আমার জন্য কিছু না। মানহা রসিকতা করে বলল, সেজো ভাইয়া, মা কিন্তু আমাদেরও আদর করে না। আমরা কাছে থাকলে কি হবে, ঠিক বড় ভাইয়ের জন্য চিন্তা করতে করতে অস্থির হয়ে যায়, যেন আমরা তিনজনই মায়ের কুড়িয়ে পাওয়া, আর ভাইয়া একাই শুধু মায়ের আপন সন্তান। মাহবুব আলম বললেন, তোদের মায়ের আদর করা লাগবে না, আমি একাই 100। তোর মা তার বড় সন্তানকে নিয়ে থাক, আমরা 4 বাপ বেটা মেয়ে মিলে একসাথে থাকবো। কি বলিস তোরা? মাইমুনা বেগম তার 3 সন্তানের উদ্দেশ্যে বললেন, তোরা তো আমার কাছেই থাকিস, আর মাহফুজ তুই তো প্রতি মাসে মাসে আমাদের কাছে আসিস, কিন্তু তোর বড় ভাই এই 4 বছরেও একবারও বাড়িতে পা দিয়েছে? আমরাই গিয়ে দেখা করে আসি নিজে থেকে। ও এসে কি আদরের ভাগ নিতে চাই? তোরা এত হিংসুক কেন রে? মাহাদি এতক্ষণ পর মুখ খুলল। শোনো মা, ভাইয়াকে আমরা সবাই ভালোবাসি, তার গোয়ার তুমির কারণে তার এই দশা। তাছাড়া বাবা মাসে মাসে ভাইয়াকে টাকা পাঠায় না, তাহলে আমরা যে বেশি আদর পাচ্ছি বা বেশি খাচ্ছি এটা বলার কোনো সুযোগ নেই। আমি যথেষ্ট ভালো ইনকাম করি, কয়েকদিন পর মাহফুজও করবে, মানহার একটা ভালো জায়গায় বিয়ে হবে, কিন্তু ভাইয়ার কতকাল বাবার ঘাড়ের উপর বসে খাবে? ভাইয়ার প্রতি আমাদের সবারই রাগ হয় বিয়ের পরও এমন ছন্ন ছাড়া থাকার কারণে। লোকের কথা থেকে বাঁচতে ছেলেকে তো দূরে পাঠিয়েছো, কিন্তু কথা তো এখনো শুনছো। জোয়ান তাগড়া যুবক ছেলের ভরণ পোষণ বুড়ো বাবা পাঠায়, এর থেকে লজ্জার আর কিছু আছে বলে আমি মনে করি না। তাই ভাইয়াকে আহ্লাদ দেয়া বন্ধ করো। ভাবি মানুষটা ভীষণ ভীষণ ভালো, ও ধৈর্যশীল দেখেই সংসার করছে, না হলে এই সংসার টিকতো না দুদিনও। এখন আবার ভেবো না হিংসা থেকে এসব বলছি। মাথা খাটাও, তাহলেই বুঝতে পারবে সঠিক বলেছি কিনা। কথাটুকু বলেই হাত ধুয়ে উঠে গেল মাহাদি। তার একটু পর মাহফুজ আর মানহা উঠেও চলে গেল। মাইমুনা বেগম হতাশায় নিমজ্জিত হলেন। এভাবে চলতে থাকলে ভাই বোনের সম্পর্কে না ফাটল ধরে, এই আশঙ্কা তাকে ভীত করছে। মাহবুব আলমও আর কোনো কথা না বলেই খাওয়া শেষ করলেন। নিশাত মাত্র ক্লাস করিয়ে এসে শিক্ষক রুমে বসলো। শরীরটা কেমন কাহিল লাগে ইদানিং। মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে কয়েকদিন বিশ্রাম নিতে চলে যাবে, কিন্তু বিশ্রাম নিলে সংসার চালাবে কিভাবে? ঢাকা শহরে একটা 3 রুমের ফ্ল্যাটে থাকা মুখের কথা না, যদিও ফ্ল্যাটের ভাড়া তার শ্বশুরাব্বাই দেন, কিন্তু সংসারের যাবতীয় খরচ তো তাকেই হ্যান্ডেল করতে হয়। বিড়িখোরটা আর কিছু পারুক আর না পারুক, ঠিক মাসের শেষে বাসা ভাড়া টাকা চাইতে বাড়িতে ফোন করবে। সে আবার পাক্কা নীতিবান, কারো কথা শুনতে নারাজ। বাড়িওয়ালা এসে গেট ধাক্কালে তার প্রেস্টিজে লাগে, তাই আগে ভাগে টাকা রেডি করে রাখে। নিশাত অবশ্য টাকা নিতে নারাজ ছিল, কিন্তু মাহবুব আলমের স্নেহশীষ কথা আর না করতে পারেনি। সে মনে মনে তার স্বামীর হেদায়েতের জন্য দোয়া করতে লাগলো। সময় পেলেই সে জিকির দুরুদ শরীফ পড়া আর এই কাজটা করে। আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ একদিন নিশ্চয়ই তার দোয়া কবুল করবেন। সেই দিন পর্যন্ত ধৈর্য আর অপেক্ষা করার ক্ষমতা আল্লাহ তাকে দিক, এটাই চাওয়া। মারওয়ান ছেলের জন্য একটা ম্যাজিক বোর্ড নিয়ে এসেছে গত পরশু। সেটা দিয়ে ছেলেকে লেখালেখি শেখায় নিশাত। মারওয়ান আজকে বাহিরে না গিয়ে ছেলেকে লেখালেখি আঁকাআঁকি শেখাচ্ছে। নাহওয়ান বাবার কোলে বসে মনোযোগ দিয়ে আঁকিবুকি করছে। মারওয়ান শত চেষ্টা করেও ছেলেকে অলেখা শেখাতে পারছে না। তার ঘাম ছুটে যাচ্ছে প্রায়। বাচ্চাটাকে লিখতে বলছে একটা, বাচ্চাটা লিখছে আরেকটা। মারওয়ান পণ করেছে ছেলেকে আজকে শিখিয়ে ছাড়বে। মারওয়ান ছেলের হাত ধরে ম্যাজিক কলম ঘোরাতে ঘোরাতে বলল, এইভাবে লিখ, যেভাবে শিখাচ্ছি ওভাবে লিখছিস না কেন কবুতরের বাচ্চা? নাহওয়ান লিখা থামিয়ে মাথা ঘুরিয়ে বাবার দিকে চাইলো, বলল, কবুতর কি? তুই তুই আমার বাচ্চা, তোর মায়ের না, বুঝলি? নাহওয়ান চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কিছু বুঝেছে বলে মনে হয় না, তারপরও মাথা নাড়িয়ে বলল। মারওয়ানের চোখ চকচক করে উঠল। ছেলেকে বাগে আনতে পারলে তারই লাভ। সে যা শিখাবে তাই শিখবে, এতে ওই 1.5 ইঞ্চির মহিলাকে সহজেই কাবু করা যাবে। মারওয়ান তাই আবারও জিজ্ঞেস করলো, তুই কার বাচ্চা ফাইয়াজ? তোমার। এই তো কি সুন্দর হয়েছে, এখন থেকে সবসময় এটাই বলবি, ঠিক আছে? নাহওয়ান উপর নিচ মাথা নাড়ালো। মারওয়ান ছেলেকে আদর করলো কিছুক্ষণ। বাবা ছেলে হাসি মজায় দিনটা পার করলো। নিশাত বাসায় এসে নামাজ পড়ে সবাইকে নিয়ে ভাত খেলো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় ছেলেকে নিয়ে শুলো। নাহওয়ান মায়ের বুকে আদরে বিড়ালের মতো পড়ে রইল। সারাদিন পর মাকে পেলে আর কিচ্ছু লাগে না তার। মায়ের কাছে কত শত আবদার বলিয়া ওড়ায়। মারওয়ান পাশেই শোয়া, মা ছেলের ভালোবাসা দেখছে। হঠাৎ নাহওয়ান নিশাতকে বলল, মা কবুতর কি? একটা পাখি বাবা। কেন? পাখি কি? এটা আকাশে ওড়ে, অনেকে পালে,
আমরা মানুষেরা এটাকে খাইও। মা, আমি কি কবুতরের বাচ্চা? তুমি কবুতরের বাচ্চা হতে যাবে কেন? তুমি তো আমার বাচ্চা, আমার কলিজা। না না, আমি বাবা আর কবুতরের বাচ্চা। নিশাত হেসে দিল। মারণ চোখ কপালে তুলে ছেলের দিকে তাকিয়ে আছে। এই বজ্জাত কি বলে? তার মান ইজ্জত সব ধুয়ে ফেলবে নাকি? ছি ছি। নিশাত বলল, কে বলেছে তোমাকে এগুলো? নাহন বলতে নিলে মারণ ছেলেকে টেনে নিজের বুকে নিল। ছেলেকে আদর করতে করতে বলল, তুমি ঘুমাও, ওর সাথে এত কথা বলতে হবে না, পরে ঘুমাতে পারবে না, গল্প করেই সময় চলে যাবে। আমি নাহুয়ানকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। নিশাতের ভ্রু কুচকে গেল। ঘটনা কি? তাকে এত সমাদর করছে কেন? এত মধুর স্বরে তুমি বা ডাকছে কেন? কি ঘাপলা লাগিয়েছে এই বিড়িখোর? নিশাত উঠে বসে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, নাওভানকে নিলেন কেন? সারা দিন তো আপনার কাছেই থাকে, এখন আমার কাছে থাকবে। আপনি আমাদের মা ছেলের মাঝে আসবেন না বলে দিলাম। ওকে আমার কাছে দিন।